বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেল মাধ্যমিক গণিত পাঠশালার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের গণিত বিষয়ের সকল অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। তাই এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কথা না বেরিয়ে কাজে চলে যাচ্ছি। আমাদের আজকের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট আমি এখন একে একে এই অ্যাসাইনমেন্টের দুটি সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কয়ে আছে 4টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন খ এই ধাপে আছে 7টি। সকল প্রশ্নের একে একে বোর্ডে করব। শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি দেখবে, নির্ভুল সকল সমাধান এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করছি। আমরা বোর্ডে তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ, সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার। প্রশ্নটা হলো রফিকের পিতা ও রফিকের 5 বছর পূর্বের বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। যে প্রশ্নটা দেয়া ছিল। ক প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। খ প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। যে সমীকরণ দুইটা আমরা কতে পাবো সেটা সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। খ হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করো। এখানে ক্ষয়ে যে উত্তরটা পাবো এই সমীকরণ দুটো সলভ করে এই উত্তরটাই আমরা লেখের সাহায্যে সমাধান করে পাবো, সেটা তোমাদেরকে দেখাতে বলেছে। আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছি, তাই একটু বলে নেই। তোমাদের অ্যাসাইনমেন্ট করার সময় এই সৃজনশীল প্রশ্ন 1 এটা তোমাদের 1 নম্বরে আছে। তোমাদের অ্যাসাইনমেন্টের যে শীটটা আছে মন্ত্রণালয় থেকে দেয়া, সেটার মধ্যে এই প্রশ্নটা একটা পেজে লিখবে। লিখে এই পেজটা ফার্স্টে প্রথম পেজে তো তোমার নাম, স্কুলের লোগো এগুলো থাকবে। তারপরে ভিতরের পেজে এই প্রশ্নটা তোমরা শুধু এই প্রশ্নটা লিখে একটা পেজ দিবে। তারপরে এই প্রশ্নের উত্তর লেখার জন্য উত্তরটা লিখবে। পেজগুলো সব মার্জিন করা থাকবে সুন্দর করে। এক পৃষ্ঠায় লিখবে, এরকম একটা পৃষ্ঠায় লিখবে। বোথ পেজে তোমরা ওই পৃষ্ঠা 2 পৃষ্ঠায় লিখবে না। আমি এখন ক নম্বর প্রশ্নটা উত্তর করি। লিখব 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর ক রফিকের পিতা ও রফিকের 5 বছর পূর্বের বয়সের অনুপাত দেয়া আছে, বর্তমানে এটা দেয়া নাই। লিখবো মনে করি রফিকের পিতার বর্তমান বয়স x বছর এবং রফিকের বর্তমান বয়স y বছর। তাহলে আমরা 5 বছর পূর্বে, এখন যদি কারো বয়স 50 বছর থেকে হয়ে থাকে, 5 বছর আগে ছিল কত? 50 থেকে 5 মাইনাস করবা। এটা বীজগণিতের অঙ্ক, তাই সবগুলো লিখবো ইংরেজি এইগুলো দিয়ে লিখবো। 5 বছর পূর্বে রফিকের পিতার বয়স ছিল, রফিকের পিতার বয়স ছিল x-5 বছর। 5 বছর পূর্বে রফিকের বয়স ছিল y-5 বছর। একটা তো দেয়া আছে অনুপাত 10:4। একটা অনুপাত হলো 10:4, আরেকটা অনুপাত দেয়া আছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:1। এটা আমরা এখন লিখব।
একসাথে দুটো শর্ত লিখবো। 5 বছর পরে, এটা ছিল পূর্বে মানে আগে, এটা হবে পরে। 5 বছর পরে রফিকের পিতার বয়স হবে x প্লাস 5 বছর। বর্তমানে যে বয়সটা আছে, বর্তমানে এটার সাথে 5 বছর যোগ হবে, এত বছর। 5 বছর পরে রফিকের বয়স হবে y প্লাস 5 বছর। তোমরা দেখো, বর্তমান বয়স থেকে কিছু মাইনাস করলে আগের বয়স পাওয়া যায়, বর্তমান বয়সের সাথে কিছু প্লাস করলে পরের বয়স পাওয়া যায়। তাহলে এখানে যেটা ছিল এটা আমরা শর্ত লিখবো। এখন প্রশ্ন মতে এটা আর এটার অনুপাত হলো 10:4। কত অনুপাত? x - 5 অনুপাত y - 5 সমান 10:4। এটাকে একটু মডিফাই করে তারপরে আমরা একটু উপর থেকে মুছে ফেলতে হবে। প্রশ্নটা মুছবো না এখন। বা এই x - 5টা পূর্ব রাশি আর এটা উত্তর রাশি, এটা উপরে যাবে, এটা নিচে যাবে। x - 5 উপরে যাবে, y - 5 নিচে যাবে, ইকুয়াল 10/4 হবে। এই 10/4 কাটাকাটি করলে 2 দিয়ে উপরে 5 হয়, নিচে 2 হয়। এই 2 এটার সাথে গুণ, এই 2 এটার সাথে গুণ হয়। 2 * x - 5 ইকুয়াল 5 * y - 5। তারপরের লাইন আমি নিচে না লিখে, নিচে জায়গা কম তাই পাশে লিখছি, তোমরা নিচে লিখবে। 2x - 10 ইকুয়াল 5y - 25। বা এটাকে এদিকে নিয়ে আসলাম, 2x - 5y - 10 প্লাস 25 ইকুয়াল 0। বা 2x - 5y প্লাস 15 ইকুয়াল 0। এটাকে একটা সমীকরণ আমরা দেব। এটা পেয়েছিলাম আমরা ওই যে রফিকের 5 বছর পূর্বে যে বয়সের অনুপাতটা দেয়া ছিল সেটা থেকে। এখন আমরা 5 বছর পরেরটা দিয়ে আরেকটা সমীকরণ বের করব, এটাই কয়ের উত্তর হবে। এবং একটা ছিল x + 5 অনুপাত y + 5 ইকুয়াল হলো 2:1। এটা দেওয়া ছিল। এখান থেকে x + 5 আর y + 5, 2 উপরে 1 নিচে। বা এটা নিচে লিখবো, কিন্তু এখানে জায়গা আছে তাই আমি এখানে লিখছি। এই জিনিসটা এখানে যা লিখবো এটা নিচে আসার কথা। x + 5 ইকুয়াল twice y + 10। বা x - twice y + 5 - 10 ইকুয়াল 0। বা x - twice y - 5 ইকুয়াল 0। এইটাই হলো তোমাদের সমীকরণ, যে রফিকের পিতার এবং রফিকের যে ক নম্বরে যে প্রশ্নটা বলেছিল তোমাদের, বলছিল সমীকরণ গঠন করো। প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। একটা সমীকরণ এই, আর একটা সমীকরণ হলো তোমার এইটা। এটাকে আমরা কয় নং সমীকরণ দেব? 2 নং। এটা আমাদের 2 নং সমীকরণ, x - twice y - 5 ইকুয়াল 0। খ নম্বরে যেটা বলেছে, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা ক শেষ করে ফেললাম। আমরা এখন খ নম্বরে আসব। খ নম্বর করার জন্য এই সমীকরণটা আর এই সমীকরণটা আমাকে লাগবে। আমরা খ নম্বর করার সময় লিখব ক নং হতে পায়। খ নং 1 নং প্রশ্নের উত্তরের খ। এই খ করার সময় লিখব ক হতে পায় twice x - 5y + 15 ইকুয়াল 0। সমীকরণ নম্বর 1। এইটা কি আবার লিখলাম। এবং x - twice y - 5 ইকুয়াল 0। সমীকরণ নম্বর 2। এখন তোমরা জানো এটা
যে কোনো একটা সমীকরণ থেকে মান এনে আরেকটা সমীকরণে বসিয়ে দেওয়াই হলো প্রতিস্থাপন পদ্ধতি। আমরা এখান থেকে অথবা এখান থেকে যেটা থেকে সুবিধা হয়, আমি এখানে 2 নং থেকে সুবিধা দেখছি। 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই এখান থেকে x এর মান বের করব। x ইকুয়াল টুয়াইস y প্লাস 5, এটাকে খুব সহজে আমরা 3 নং দিতে পারছি। 3 নং, এই 3 নং সমীকরণ, এই যে x এর যে ভ্যালুটা পেলাম এটা নিয়ে আমরা বসাবো হলো 1 নং এ। 1 নং এ x ইকুয়াল টুয়াইস y প্লাস 5 বসাই। 1 নং সমীকরণ ছিল তোমার এইটা, টুয়াইস x মাইনাস 5y প্লাস 15 ইকুয়াল 0। এখানে x এর মান বসাবো টুয়াইস y প্লাস 5, তাহলে কি হলো 2 ইনটু টুয়াইস y প্লাস 5 মাইনাস 5y প্লাস 15 ইকুয়াল 0। এখান থেকে পেয়ে যাব আমরা, গুণ করে দাও, 4y প্লাস 10 মাইনাস 5y প্লাস 15 ইকুয়াল 0। এখান থেকে পাওয়া যায় মাইনাস y প্লাস 25 ইকুয়াল 0 বা মাইনাস y ইকুয়াল মাইনাস 25 বা y ইকুয়াল 25 লিখতে হবে মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করে। তাহলে আমার এই y এর মানটা 25 বের হয়ে গেল। আমরা 3 নং এ নিয়ে y এর মানটা বসিয়ে দিব। 3 নং এ y ইকুয়াল 25 বসাই। বসালে পরে কি হবে সেটা উপরে লিখি, একটু নিচে থেকে কাটা যেতে পারে, নিচে না দেখা যেতে পারে আর কি। এটা ছিল আমার 3 নং। সুতরাং x সমান 2 ইনটু y এর মান 25 প্লাস 5 সমান 55। বলছিল তাদের দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। সুতরাং রফিকের পিতার বর্তমান বয়স 55 বছর এবং রফিকের বর্তমান বয়স 25 বছর। এই হলো তোমাদের খ নং প্রশ্নের সমাধান, যেটা আমি করলাম। বলছিল প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেই করলাম। আমরা এখন গয়ে যাব। গয়ে গিয়ে একই জিনিস লিখব। ক হতে যে দুটো সমীকরণ পেয়েছি সেই দুটো সমীকরণ আমরা আবার গয়ের জন্য লিখব। 1 নং প্রশ্ন উত্তর গ। প্রশ্নের উত্তর গ। তোমরা জানো লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের কি করতে হয়। এই জিনিস একটা কাজ যদি একবার জানো তাহলেই হয়ে যাবে। ক হতে পাই, টুয়াইস x মাইনাস 5y প্লাস 15 ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। তারপরে এবং x মাইনাস টুয়াইস y মাইনাস 5 ইকুয়াল 0, এটা আরেকটা সমীকরণ। একটা সমীকরণ থেকে কাজ করব আমি। এই কাজটাই আবার 2 নং সমীকরণ করব। একটা সমীকরণ যে কোনো একটা থেকে করব, আরেকটা একই কাজ করব। সো তোমরা বুঝে নাও কি লিখতে হবে, কি কাজ করতে হবে সারা জীবনের জন্য। এই কাজগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ। লিখবো আমরা 1 নং সমীকরণ থেকে পাই। দুইটা থেকেই করতে হবে। প্রথমে 1 নং লিখলাম। 1 নং সমীকরণ থেকে পাই। এখান থেকে সবসময় আমরা y এর ভ্যালুটা বাম পাশে রাখবো আর অন্যগুলো সব ডান পাশে নিয়ে যাব। তো মাইনাস 5y ইকুয়াল মাইনাস টুয়াইস x মাইনাস 15। এই ছিল আমাদের 1 নং। এটা থেকে আমি এই 5y টাকে এদিকে রেখে দিলাম মাইনাসের, আর টুয়াইস x টা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল।
15টা মাইনাস হয়ে চলে গেল। এখন আমরা এখান থেকে y এর ভ্যালুটা বের করব। -5টা নিচে যাবে আর এখান থেকে একটা মাইনাস কমন গেলে, সরি মাইনাস কমন যাবে উপর থেকে একটা, থাকবে 2x প্লাস 15। এই মাইনাস আর এই মাইনাস এখন বাদ দেওয়া যাবে, থাকবে হলো 2x প্লাস 15/5। 2x প্লাস 15/5 x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচে সবটি তৈরি করি। এই একটা কথা লিখবো, কি কি লিখছি এই কাজগুলো একদম ধারাবাহিকভাবে তোমাকে মনে রেখে কাজটা করতে হবে। লিখবো এই x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য, দেখো এখানে যদি x এর মান বসাও তাহলে y এর মানটা পাওয়া যাবে। x এর মান যেটা বসাবো y এর মান অন্য একটা হবে, আরেকটা বসাইলে আরেকটা হবে, আরেকটা বসাইলে আরেকটা হবে। x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের সবটি তৈরি করি। একটা সব বানাবো আমরা এখানে। এই কাজটা x এর মান আমরা বসাবো আর y এর মান পাবো। x এর মান আমি ইচ্ছা করে বসাবো, কিন্তু এমন ভগ্নাংশ থাকলে তোমরা চেষ্টা করবে যে ভগ্নাংশটা যেন দশমিকের মানটা না আসে, মানে নিচে যে 5 আছে 5 দিয়ে যেন উপরের x এর মান বসাইলে পরে 5 দিয়ে যেন ওটাকে কাটাকাটি যায়। আমি আরেকটা কথা বলি, তোমাদের বইয়ে 5টা 6টা করে মান বসানো আছে, কিন্তু এখানে আমি 3টা মান বসাইলে আমার হবে। 3টা বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যাবে। সো তোমরা 3টা মান বসিয়ে করলে একটু সময়টা বেঁচে যাবে। আমি এখানে 4টা বক্স বানিয়েছি, 4টা মান বসাবো। প্রথমে যদি x এর মান 0 বসায় দাও তাহলে 2 × 0, তাহলে 0 হয়ে যাচ্ছে, প্লাস 15 মানে 15 থাকছে, 5 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। তারপরে আমি ইচ্ছা মতো তোমার এই জিনিসটা ক্যালকুলেটরে উঠায় করা যায়, সেটা এখন এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিও অনেক লং হয়ে যাবে এমনিতেই, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। মাইনাসের 5 বসাইলে পরে 1 পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় আমি আর বললাম না, তোমরা করে দেখবা। 15 বসাইলে পরে 9 পাওয়া যায়। 5 বসাইলে পরে 5 10 15 25 5 পাওয়া যায়। 5 বসাইলে পরে 5 পাওয়া যায়। এই 4টা মান আমি পেলাম। আবার 2 নং সমীকরণ থেকে এরকম একটা বক্স বানাবো আর একই লেখা লিখবো। আমরা বক্সের মানগুলো আমাদের লাগবে, তাই বক্সের মানগুলো আমি মুছতে পারবো না। আমরা 2 নং সমীকরণ থেকে লিখবো, 2 নং সমীকরণ থেকে পাই। এখানে আমরা বসাবো 1 পাবো -2, বসাবো -3 পাবো -4, 5 বসাবো পাবো 0, এখানে 9 বসাবো পাবো 2, এবং নিচে ছকের নাম দেব ছক 2। এই তুমি 1 নং থেকে পেয়েছিলা কতগুলো বিন্দু, আবার 2 নং থেকে কতগুলো বিন্দু আমরা পেয়ে গেলাম। এইটুক কাজ করার পরে দুইটা ধাপ, এখানে একটা ধাপে 1 নং সমীকরণ থেকে পাই, পেয়ে পরে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচে ছকটি তৈরি করি। আবার 2 নং সমীকরণ থেকে পাই, x এর বিভিন্ন মানের জন্য মান বের করে নিচে ছকটি তৈরি করি। এই ছকটা আমরা তৈরি করব। এরপরে যে কাজটা সেটা হলো, তোমরা ওই যে একটা ছক কাগজ, এখন আমাকে এটা মুছতে হবে কারণ ছক কাগজ লাগবে আমার। ছক কাগজ বানায় দেখাইতে হবে তোমাদের। এই প্রশ্নটা আমরা মুছে ফেলি, আর এই প্রশ্নটা মোটামুটি শেষ হয়ে গেছে আমার। ছক কাগজ আঁকবো তাহলে হয়ে যাবে। ছক কাগজ তো একটা আঁকবো, একে কি লিখতে হয়? একটা ছক কাগজ এরকম, এটা y অক্ষ, এটা x অক্ষ, x ও x প্রাইম, এটা y, y ও y প্রাইম, এরকম একটা ছক কাগজ আঁকতে হয়। একে আমরা বিন্দুগুলো বসাবো, কি লিখবো সেটা একটু লিখে দিচ্ছি তোমাদের। এই লেখাটা এটা কমন লেখা, বইয়ে সুন্দর করে বইয়েও লেখা আছে, আমি একটু লিখে দিচ্ছি। গ্রাফটা একদিকে আঁকাই, তাহলে আরেক পাশে আমি লিখতে পারবো। এক পাশে আঁকাই এটা,
শূন্য এক্স, এক্স পূরক, ওয়াই শূন্য, ওয়াই পূরক। লেখাটা আমি এদিকে লিখে দিচ্ছি তোমাদের। মনে করি এক্স ও এক্স পূরক ও ওয়াই পূরক যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ, এই এক্স গুলো বড় হাতের, এই এক্স ওয়াই ছোট হাতের অক্ষ, এবং এবং শূন্য মূল বিন্দু সব কাগজে উভয় অক্ষে ক্ষুদ্র বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরি। এক্স অক্ষ একক ধরি। এবার ছক এক হতে, ছক এক হতে প্রাপ্ত ও বিন্দুগুলো আমি একটু লিখে রেখেছিলাম, বিন্দুগুলো দেখে দেখে লিখি। প্রাপ্ত 0 3 -5 1, তারপরে তোমার 15 9, আরেকটা হলো 5 5। ছক এক হতে প্রাপ্ত এত 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 বিন্দুগুলো 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 লেখো কাগজে, লেখো কাগজে স্থাপন করি। বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে 1 নং দ্বারা নির্দেশিত সরল রেখা পাওয়া যাবে। আমরা একটু কাজটা করে আসি। 0 3 বসাই, এখানে মনে করে 1 2 3, সর্বোচ্চ আছে 15 পর্যন্ত, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আরো তোমাদের ইতে 100টা দাগ দেয়া থাকে, 100 পর্যন্ত আছে। এক ঘরকে এক করে ধরলে 15 পর্যন্ত আমি হাইয়েস্ট আমি নিয়েছিলাম। তাই 0 3 0 আর ওয়াই অক্ষে যাবে 3 ঘর পর্যন্ত, তাহলে 1 2 3। তাহলে এখানে আমার বিন্দুটা x এর মান 0, y এর মান 3, এরপর এটা -5 1, -5 x এর মান -5, এইদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, -5 আমার এখানে 1 2 3 4 5, -5 আর হলো 1 1 যাবে উপরের দিকে, মানে আমার বিন্দু এখানে -5 1 এখানে। তারপর তো আমার 15 আর হলো তোমার 9, 15 এখানে, 9 হলো উপরের দিকে যাবে 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে তোমার এই জায়গায় বিন্দুটা হওয়ার পসিবিলিটি আছে। এখন আরেকটা হলো 5 5, 1 2 3 4 5, এই 5 এর জন্য যাবে 5 ঘর, তাহলে এখানে হইতে পারে আমার এটা। এখন এই চারটা বিন্দু যদি যোগ করে দাও তাহলে একটা সরল রেখা হবে। একটা চারটা বিন্দু যোগ করে উভয় দিকে বর্ধিত করলে দেখবে একটা সরল রেখা না হয়ে কোনো উপায়ই নেই, হবে। তোমার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এই হলো তোমার 1 নং দ্বারা নির্দেশিত সমীকরণ। 1 নং এটা। আমাদের একটা বিন্দু ছিল এখানে, আরেকটা বিন্দু ছিল এখানে, আরেকটা বিন্দু ছিল এখানে, আরেকটা বিন্দু ছিল এখানে, এই চারটা যোগ করে উভয় দিকে বর্ধিত করে দিয়েছি। আচ্ছা, আমরা আরেকবার ছক 2 থেকে যেটা পেয়েছিলাম সেগুলো লিখবো। আবার ছক 2 হতে প্রাপ্ত, আবার ছক 2 হতে প্রাপ্ত 1 -2 -3 -4 5 0 9 2, কমা এগুলোতে 9 2
বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে 2 নং দ্বারা নির্দেশিত সরল রেখাটি পাওয়া যাবে। সরল রেখাটি পাওয়া যাবে। 2 নং দ্বারা নির্দেশিত সরল রেখাটি পাওয়া যাবে। আমরা 2 নং দ্বারা এই বিন্দুগুলো বসাই একটু। 1 -2, এখানে 1 -2টা y এর -2 মান নিচের দিকে। 1 -2 তার মানে এখানে এই বিন্দুটা, তারপরে -3 -4, -3 -4 এখানে এই বিন্দুটা, তারপরে একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে। তোমরা এটা লিখতেও পারো, 1 -2 সবগুলো বিন্দু লিখতে পারো। -3 -4, -3 -4 লিখতে পারো। 5 0, x এর মান 5, y এর মান 1 2 3 4 5, 5 0 এটা একটা বিন্দু। এটা এখন এই তিনটাকে আমরা যোগ করে দেব। দেখো আরেকটা বিন্দু আছে, সেটাও বসাইতে পারো। 9 2 9 5 6 7 8 9 9 2 এখানে হবে হয়তো এটা। এই বিন্দুগুলো যখন যোগ করে দিবা তুমি, তখন এইটা যাবে এভাবে, যে যে আগেরটার সাথে এক জায়গায় স্যাথ কিন্তু করবে, হয়তো অনেক দূর স্যাথটা করবে। আমি তোমাদের বলি একটু, এটা এরকম যে তোমরা এই কাজটা গ্রাফ পেপারে করবে। আমার এখানে বোর্ডে আমি করছি, গ্রাফ পেপারটা তোমাদের দেখালে অনেক ছোট্ট হয়ে যাবে, সেটা দূর থেকে তোমরা দেখতে পাবে না। এই কাজটা করবে গ্রাফ পেপারে, এই লেখাগুলো লিখবে পেজে, খাতার পেজে, অ্যাসাইনমেন্টের পেজে। আর এটা একটা গ্রাফ পেপারে করে অ্যাসাইনমেন্টের পেজের সাথে আটকে দিবে এটা। এখন যে এইটা যাইয়া ওইটাকে একটা জায়গায় সেট করবে, সেই সেট বিন্দুর নাম দিলাম আমি এ। এখন বাকি লেখাটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটা সেট বিন্দু কিন্তু পেয়ে যাবে, কারণ দুইটা, এইটা ওই দিক থেকে ওইটাকে গিয়ে ওইদিকে সেট করবে। আমি পরের অংশটা লিখে দিচ্ছি, কি লিখবো। রেখাটি পাওয়া যাবে, এই রেখাটি, এই সরল রেখাটি, পূর্বোক্ত সরল রেখাকে, এই সরল রেখাটি পূর্বোক্ত সরল রেখাকে এ বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটার নাম দিয়ে দিব আমরা এ বিন্দু। এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দু, এই লেখাগুলো বইয়ে লেখা আছে। এ বিন্দু উভয় সমীকরণের সাধারণ বিন্দু, উভয় সরল রেখার সাধারণ বিন্দু। আমরা কিন্তু নিচের লেখার পর থেকে আবার লিখতেছি, এটা এটার সাথে অ্যাড হবে। এই অংশটা সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করবে, স্যাটিসফাইড করবে, সিদ্ধ করবে। লেখ থেকে দেখা যায় যে, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা যখন আঁকবে লেখো সব কাগজে, তখন দেখবে লেখ থেকে দেখা যায় যে এই বিন্দুর ভুজ 55 এবং কুটি 25। সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান
55,25 যা ক্ষয়প্রাপ্ত সমাধানের অনুরূপ, যা ক্ষয়ে প্রাপ্ত সমাধানের অনুরূপ। সুতরাং সত্যতা যাচাই করা হলো। সুতরাং সত্যতা যাচাই করা হলো। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসবো। উত্তরে লিখব উত্তর। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এই হলো পিথাগোরাসের উপপাদ্য। তারপরে 2 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজ, তোমাদের কাছে প্রশ্ন আছে, সেই প্রশ্নটাও এখানে উঠাবা, তারপরে উত্তর লিখবা। প্রশ্ন হলো একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13। এটা হলো একটা বাহু, যে কোনো একটা বাহু, এটা হলো অতিভুজ। এমন একটা প্রশ্ন আছে, একটি বাহু এবং অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত? উত্তরে লিখবো আমরা মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহু অর্থাৎ লম্ব সমান 5 একক। সুতরাং অতিভুজ ইকুয়াল 13 একক। এখানে একক কি তা জানি না, এই কারণে একক লিখে দিলাম। আমাদেরকে ভূমি নির্ণয় করতে হবে। সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই কি পাই? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। এখান থেকে অতিভুজের মানটা 13 বসিয়ে দেই, মাইনাস লম্বের মানটা 5 বসিয়ে দেই। 1 6 9 বিয়োগ 25 সমান 1 4 4। এখান থেকে আমরা কি পেয়ে যাই? সুতরাং ভূমি সমান √1 4 4 সমান 12। এটাই তোমাকে বলেছিল অপর বাহুর দৈর্ঘ্য কত। সুতরাং অপর বাহু অর্থাৎ ভূমি
12 একক। তোমাদের এটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 2। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 3-এ চলে আসছি। কোন ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্যের এমন ভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো, সমকোণী ত্রিভুজ আঁকতে হলে পিথাগোরাসের উপপাদ্যটা যদি মানাইতে পারো তুমি, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা। সমকোণী ত্রিভুজ হয়ে যাবে যখন এটা পিথাগোরাসের উপপাদ্য মানবে, মানে 2 বাহুর উপর অঙ্কিত বর্গ। প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 3 নম্বরের উত্তর লিখি আমরা। প্রশ্নে বলছিল কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমন ভাবে অনুপাত লিখো যা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। উত্তরটা মূলত হলো তোমার 2, 4, 5। আমি একটু উত্তরটা গুছিয়ে লিখে দিচ্ছি। উত্তর, প্রশ্নটাও কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে? তোমরা আগে প্রশ্ন লিখবে, তারপরে উত্তর লিখবে। উত্তর, কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত, কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে এদের দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কারণ 3 স্কয়ার যোগ 4 স্কয়ারে হয় 25, যা 5 স্কয়ারের সমান। তার মানে প্রথম 2টা বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, বর্গক্ষেত্রের সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গের সমান। আমরা 4 নম্বর প্রশ্নে যাই। প্রশ্ন হলো এবিসি ত্রিভুজের এবি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার হলে কোন কোনটি সমকোণ হবে? এটার উত্তরটা আমি লিখছি 4 নাম্বার। দেখো, প্রশ্ন এটা, উত্তর হলো আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গ অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোনটি সমকোণ হয়? দেওয়া আছে, উপরে লিখি, নিচে না দেখা যেতে পারে। দেওয়া আছে, কি দেওয়া ছিল তোমার এখানে? এবি স্কয়ার সমান
BC স্কয়ার যোগ CA স্কয়ার, এখানে শেষোক্ত বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ, এখানে BC ও CA এর অন্তর্ভুক্ত কোণ কোণ C, সুতরাং কোণ C ইকুয়াল এক সমকোণ। তোমাকে জানতে চেয়েছিল কোনটি সমকোণ হবে, C কোনটা এক সমকোণ হবে। আমাদের 4 নম্বর প্রশ্ন শেষ। সংক্ষিপ্ত প্রশ্নের ক এর উত্তরগুলো শেষ হয়েছে আমার। এবার সংক্ষিপ্ত প্রশ্ন খ এর উত্তরগুলো আমরা এখন করব। সংক্ষিপ্ত প্রশ্নের খ এর উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন খ এ ছিল আয়ত ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? আয়ত আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? সংক্ষিপ্ত প্রশ্ন খ শুরু করব এখন আমরা। সংক্ষিপ্ত প্রশ্ন খ, 1 নং প্রশ্ন, আয়ত ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা তোমরা লিখবা, উত্তর আমি লিখে দিচ্ছি। উত্তর, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত। আর আয়তের সীমাবদ্ধ ক্ষেত্র হলো আয়তক্ষেত্র। ক্ষেত্রটা হলো আয়তক্ষেত্র আর সামান্তরিক একটা কাঠামো। আয়তটা একটা কাঠামো আর ক্ষেত্রটা হলো আয়তক্ষেত্র। ওটার ভিতরে যে জায়গাটা সেটা আয়তক্ষেত্র আর কাঠামোটাই হলো আয়ত। 2 নম্বর প্রশ্নে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখতে তোমাদেরকে বলেছে। আমি লিখে দিচ্ছি উত্তর। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান 2/1 সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু উহাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এক কথায় দুইটা সমান্তরাল বাহু যোগ করে এদের মধ্যে লম্ব দূরত্ব দিয়ে গুণ করে দিতে হবে আর এখানে 1/2 দিতে হবে। 3 নম্বর প্রশ্ন ছিল তোমার ক্ষয়ের 3 এর প্রশ্ন, ঘনক ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? আমি 3 এর প্রশ্নের প্রশ্ন লিখি না, উত্তর লিখি। ঘনক ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কি? ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেটা, আর ঘনক হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে গেলে সেটা। আমি উত্তর লিখি, দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাই ঘনবস্তু। ঘনবস্তু আয়তাকার, বর্গাকার, গোলাকার ও অন্যান্য আকার হতে পারে। অন্যান্য আকার হতে পারে।
ঘনবস্তুর ধারগুলো সমান হলে অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা হলে ঘনবস্তুটিকে ঘনক বলে। অর্থাৎ ঘনক হলো বর্গাকার ঘনবস্তু। বর্গাকার ঘনবস্তু, ঘনবস্তুরই একটা রূপ হলো তোমার ঘনক। আমরা 5 নম্বর প্রশ্ন যাব। একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য উপাত্তের প্রয়োজন? এটা তোমাদের আমি এক কথায় লিখে দিচ্ছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই 5টি। তোমরা লেখার সময় লিখবা একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য উপাত্তের প্রয়োজন। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? এটা উত্তর 2টি। একটু তোমাদের দেখাও দিই। এটা 6 নম্বর উত্তর। একটা বৃত্ত, একটা সরলরেখা বৃত্তকে যদি ছেদ করে তাহলে এখানে একটা এখানে একটা, দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। 6 নম্বর প্রশ্ন, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? প্রশ্ন এটা, উত্তর হবে 2টি। তোমরা লেখার সময় লিখবা যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করতে পারে। 7 নম্বর প্রশ্ন, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেমি দূরত্ব অতিক্রম করবে? চাকা একবার ঘুরলে কত সেমি দূরত্ব অতিক্রম করবে? ব্যাসার্ধ দেয়া আছে 34 সেন্টিমিটার। 34 সেন্টিমিটার হলে চাকা একবার ঘুরলে কত সেমি দূরত্ব অতিক্রম করবে? উত্তর লেখার সময় আমরা লিখব 7 নম্বর। আমরা জানি, এটা একটু জানার ব্যাপার আছে, চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। দেওয়া আছে চাকার ব্যাসার্ধ, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ r = 34 সেন্টিমিটার। আমরা জানি পরিধি সমান স্কয়ার একক 2 গুণন 3.1416, এটা পায়ের মান, গুণন 34 সেন্টিমিটার সমান 213.6288 সেন্টিমিটার। এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবে। সুতরাং চাকাটি একবার ঘুরলে 213.6288 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন করেছিলাম, তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কয়ে 4টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন খয়ে 7টি প্রশ্নের সমাধান আমরা এখানে করলাম। এরপরে আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে, ওইটাকে লিখছে সৃজনশীল প্রশ্ন 3। সৃজনশীল প্রশ্ন 3 কেন লিখছে জানি না, সৃজনশীল প্রশ্ন 2 হওয়ার কথা ছিল এখানে। তারপরে আবার একটা 1 লিখছে কোন বর্গের পরিসীমা 12 সেমি এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেমি।
সৃজনশীল প্রশ্ন 3 যা লিখছে আমরা তাই লিখব। সৃজনশীল প্রশ্ন 3 উদ্দীপকে লিখছে বর্গের পরিসীমা 12 সেমি, চিত্র সহ ঘড়ির সংজ্ঞা দাও। ঘড়ি কাকে বলে সেটা উত্তর হলো যে চতুর্ভুজের, আমরা প্রশ্নটা না উঠিয়ে তোমরা যখন উত্তর লিখবা তার আগে একটা পেজের মধ্যে টোটাল প্রশ্নটা সুন্দর করে উঠাবা, তারপরে এই পেজে আর কিছু লিখবা না, পরের পেজ থেকে গিয়ে উত্তর লেখা শুরু করবা। লিখবা 3 নং প্রশ্নের ক, 3 নং প্রশ্নের খ। আমরাও লিখি 3 নং প্রশ্নের উত্তর ক, ঘুড়ি। ঘুড়ি কাকে বলে? ঘুড়ি কাকে বলে লেখো। যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান ঘুড়ি। যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান থাকে তাকে ঘুড়ি বলে। তারপরে বলছে চিত্র আঁকতে, একটা চিত্র এঁকে দিবা। 2 জোড়া সন্নিহিত বাহু সমান করে দিয়ে ক, খ, ঘ, গ একটি ঘুড়ি একবার তাকে ঘুড়ি বলে লিখে দাঁড়িয়ে দিবা এখানে। তারপরে লিখবা চিত্রে, চিত্রে ক, খ, গ, ঘ একটি ঘুড়ি। ঘুড়ি। ক নম্বর প্রশ্ন বলছিল তোমাকে অঙ্কনের বিবরণ সহ বর্গ অঙ্কন করতে। আমরা খ নম্বর প্রশ্নটা করি। দেওয়া আছে বর্গের পরিসীমা ইকুয়াল 12 সেন্টিমিটার। সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য 12/4 সেন্টিমিটার। আমরা জানি বর্গের 4টা বাহু সমান হয়, 4 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার পেয়ে গেলাম এক বাহুর দৈর্ঘ্য। এখন আমরা 3 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করব। অঙ্কন করি। পরে বর্ণনায় লিখব। এটা 3 সেমি কেটে নিব। এ 3 সেমি। এবার আমরা অঙ্কন করব। যে কোনো একটা রশ্মি নিয়ে নিব কি বিই, এর উপর একটা লম্ব আঁকবো। এখানে তোমরা কম্পাস দিয়ে কাজগুলো করবে। একটা লম্ব আঁকবো, আমি অঙ্কনে বর্ণনা সেটা লিখবো বিএফ। এবার বিএফ থেকে এ বাহুর সমান করে বি এ কেটে নেব এবং বি থেকে এ বাহু সমান করে বি সি কেটে নেব। এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করবে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করে দেব, তাহলে আমাদের বর্গ হয়ে যাবে একটা। আমি আবার বলি কি করেছি। যে কোনো একটা রশ্মি বি নেই, বি বিন্দুতে বি এফ লম্ব অঙ্কন করি। লম্ব আঁকা তোমরা জানো, লম্ব আঁকতে হবে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপের সমান করে এখান থেকে নিয়ে কেটেছি, আবার এখান থেকে কেটেছি, এখান থেকে একই ব্যাসার্ধ নিয়ে কেটেছি, যোগ করলে লম্ব হয়, তোমরা জানো সেটা। এখন আমরা এই বিই এবং বিএফ থেকে এ বাহুর সমান করে বিসি এবং বি অংশ কেটে নিই। এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এই অঙ্কনের বর্ণনায় আমরা এটা এখন লিখব। বিশেষ নির্বাচন মনে করি, বিশেষ নির্বাচন সংপাদে লেখা দরকার নাই। মনে করি একটি বর্গের বাহুর
দৈর্ঘ্য a ইকুয়াল 3 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। বর্গটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিই থেকে বিসি ইকুয়াল পি, বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই, বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, বিএফ লম্ব আঁকি। এখন বিই ও বিএফ থেকে এ এর সমান করে বিসি ও বিএ কাটি। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ বিএসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুকে ছেদ করে। তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গক্ষেত্র। তোমাদের এখানে বর্গক্ষেত্র আঁকাইতে বলেছিল, আর গ নম্বর প্রশ্নে তোমাকে বলেছিল হতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে বর্গ আয়তটি অঙ্কন করো অঙ্কনের বিবরণ সহ। খ হতে অঙ্কিত বর্গের কর্ণকে আমরা আমাদের এখন কি ধরতে হবে? আয়তের কর্ণ ধরতে হবে। আর আয়তের জন্য একটা বাহুও কিন্তু উদ্দীপকে দেয়া আছে। একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে আমরা গ নম্বরে যাই। গ লিখব খ হতে পাই বর্গের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য a root 2a, তাহলে হবে 3√2 সেন্টিমিটার বর্গের কর্ণের দৈর্ঘ্য। শর্ত মতে আয়তের কর্ণের দৈর্ঘ্য এত। আয়তের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল 3√2 সেন্টিমিটার। এই 3√2 কে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে একটু হয়ে যায় 4.24 সেন্টিমিটার। 4.24 সেন্টিমিটার। আমাদের একটু কর্ণের মাপ লাগবে, আনুমানিক হবে এটা। একটু যেহেতু রুট অমূলদ সংখ্যা, সো এখন আমরা 2 সেন্টিমিটার বাহু এবং 4.24 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করব। আয়ত অঙ্কন
ধরি বাহু এ ইকুয়াল 2 সেন্টিমিটার, মেপে নিবা এটা স্কেল দিয়া। কর্ণ ই ইকুয়াল 4.24, তো অ্যাকুরেট করে আঁকতে পারবা না। 4.2, 4 এর পরে 0.2 এর জন্য একটা ঘরের 5 ভাগের 1 ভাগ আসবে, তারপর আবার 4 এর জন্য একটু ওইদিকে যাবে, এই হলো 4.2 এর জন্য এরকম একটা এঁকে নিব। এখন অঙ্কন করব আমরা আয়ত। আগের মতোই যে কোনো একটা রশ্মি বিই নেই, বি বিন্দুতে লম্ব অঙ্কন করি বিএফ, তারপরে বি বাহু থেকে এ বাহুর সমান করে বি সি অংশ কেটে নেই, সি বিন্দুকে কেন্দ্র করে বি সি অংশ কেটে নেই, সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপর একটা বৃত্তচাপ আঁকি। এই সি বিন্দু এটা কিন্তু কেটেছি বাহুর সমান করে, এই বাহুটার সমান করে বিসি কেটেছি। এই সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ই এর সমান করে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো বিএফ এর উপর। বিএফ কে এটা এ বিন্দুতে ছেদ করবে। এখন এ বিন্দুকে কেন্দ্র করে এই বিসি এর সমান অথবা এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এবং সি বিন্দুকে কেন্দ্র করে বি এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আমরা আঁকতে পারি। একটা আঁকবো এই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, আর একটা আঁকবো ওই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে আমাদের এটা ডি বিন্দুতে ছেদ করবে। অঙ্কনের বিবরণটা লেখার আগে একটু বিশেষ নির্বাচন লিখ। মনে করি একটি আয়তের বাহু এ ইকুয়াল 2 সেন্টিমিটার এবং কর্ণ ই ইকুয়াল 4.24 সেন্টিমিটার দেওয়া আছে। বর্গটি আঁকতে হবে, আয়তটি আঁকতে হবে। আয়তটি এটা চিত্র আঁকার পরে লিখবো আমরা, এই লেখাগুলো চিত্র আঁকার পরে লিখবো। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ কাটি, বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বিএফ কে এই বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সমান এবং সি বিন্দুকে কেন্দ্র করে বি এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি।
আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর বি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট। আমাদের চ্যানেল থেকে সকল ক্লাসের সকল গণিত বিষয়ের সকল কিছু পেতে, অধ্যায়ভিত্তিক সমাধান, অ্যাসাইনমেন্ট যা কিছু আছে মাধ্যমিক পর্যায়ের পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।